ছাত্রছাত্রীরা, অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান, টপিক হলো তাপ, তার চতুর্থ অংশ পার্ট 4। এই ভিডিওতে আমরা আলোচনা করব তাপের প্রবাহ কিংবা তাপের সঞ্চালন, মানে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে প্রবাহিত হয়। ঠিক আছে, তাপ সবসময় প্রবাহিত হয় বেশি গরমের অঞ্চল থেকে কম গরমের অঞ্চলের দিকে। আমরা বলি উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অংশের দিকে। শীতলতর অঞ্চল মানে খুব ঠান্ডা তা নয়, এটা কম গরম। ঠিক আছে, তো তাপ তিনটে পদ্ধতিতে প্রবাহিত হয়: পরিবহন পদ্ধতি, পরিচলন পদ্ধতি এবং বিকিরণ পদ্ধতি। আমরা প্রত্যেকটা পদ্ধতি একটা একটা করে আলোচনা করব। তো প্রথম পদ্ধতি হলো তাপ সঞ্চালনের, সেটা হচ্ছে পরিবহন পদ্ধতি। এই পদ্ধতিটা কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যায়। এই পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। তো দেখো, মোমবাতি জ্বালিয়ে কিংবা গ্যাসের উনুন জ্বালিয়ে সাঁড়াশি কিংবা চামচ যদি ধরো আগুনে, যেখানে আগুন জ্বলছে কিংবা যেখান থেকে তাপ শক্তি পাচ্ছি সেটাকে আমরা বলি উৎস। ঠিক আছে, তো এই চামচের যে অংশটা আগুনে ধরেছ সেখান থেকে তাপ শক্তি অন্য প্রান্তে, চামচের অন্য প্রান্তে পৌঁছে যাবে। এই প্রান্তটা তুমি হাতে ধরেছো, দেখবে কিছুক্ষণ পরে গরম হয়ে যাবে। কিন্তু চামচের অণুগুলোর কিন্তু স্মরণ হয়নি, যে চামচের অণু পরমাণু রয়েছে তারা নিজেদের জায়গায় বসে রয়েছে, নিজেদের জায়গা ছেড়ে বেরিয়ে যায়নি। কিন্তু তাপ শক্তি গরম অংশ থেকে ঠান্ডা অংশের দিকে, তুলনামূলকভাবে কম গরম অংশের দিকে পৌঁছে গেছে। তো কিভাবে গেছে প্রসেসটা আমরা পরে আসছি। তো পরিবহন পদ্ধতিতে আমরা বলবো তাপ প্রবাহিত হয় পদার্থের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, তাপ শক্তি প্রবাহিত হয়ে যায়। কিন্তু পদার্থের অণু, পরমাণু এবং আয়ন এদের কোনো স্মরণ হয় না, এরা নিজেদের জায়গায় বসে থাকে। কীভাবে যাচ্ছে তাপ শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায়, অথচ পদার্থের অনুসরণ হচ্ছে না। তো তার জন্য এই মডেলটাতে একটু নজর দাও। কঠিন পদার্থের অণু, পরমাণু এরা নির্দিষ্ট জায়গায় বসে থাকে। নির্দিষ্ট জায়গায় বসে থেকে বড়জোর কম্পিত হয়, ভাইব্রেট করে, কিন্তু জায়গা ছেড়ে বেরিয়ে চলে যায় না। তরল পদার্থের এবং গ্যাসীয় পদার্থের অণু, পরমাণু ছুটে বেড়ায়। দেখবে বাড়িতে যদি এক কোণে ধূপকাঠি জ্বালাও, সারা বাড়িতে ধূপের গন্ধটা পাবে, কারণ ওই যে ধূপের অণু সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়েছে। তো তরল পদার্থের অণু এবং গ্যাসের যে অণু এক জায়গায় বসে থাকে না, এরা ছুটে ছুটে বেড়ায়। কিন্তু কঠিন পদার্থের অণু পদার্থের মধ্যে এক জায়গাতেই বসে থাকে, এটা জায়গা ছেড়ে বেরিয়ে যায় না, বড়জোর কম্পিত হয়। তো চামচ কিংবা যে কোনো কঠিন পদার্থের যে অণুগুলো নিজেদের জায়গায় বসে থাকে, এখানে যে অণু রয়েছে নিজেদের জায়গায় বসে রয়েছে, এই অণুটা নিজেদের জায়গায় বসে রয়েছে, এখানে যে অণু রয়েছে তারাও নিজেদের জায়গায় বসে রয়েছে। এখন তাপশক্তি কিভাবে এলো, তো এই মডেলটাতে দেখি। ধরো যে অণুগুলো রয়েছে তারা নিজেদের জায়গায় বসে রয়েছে, উৎস থেকে যে একদম কাছে রয়েছে তারা এই যে প্রথম সারির যে অণু, তারা শক্তি সংগ্রহ করলো। এইবার এই অণুরা পরের সারিতে যে অণু রয়েছে তাদেরকে এই শক্তিটা দিয়ে দেবে এবং উৎস থেকে নিজেরা আবার শক্তি নেবে। এই যে এরা এদেরকে শক্তি দিয়ে দিল, যা ছিল সেটা দিয়ে দিল এবং এখান থেকে নিয়ে নিল। এই সারির অণুগুলো একই কাজ করবে, তারা পরের সারিকে দিয়ে দেবে, এই যে দিয়ে দিল, এর কাছ থেকে নিয়ে নিল, আবার এই সারিতে যে অণু রয়েছে তারা উৎস থেকে নিয়ে নিল। দেখো, কঠিন পদার্থের অণুরা নিজেদের জায়গায় বসে রয়েছে, জায়গায় পরিবর্তন করেনি, কিন্তু শক্তি এই যে গরম অংশ থেকে কম গরম অংশের দিকে, মানে শীতলতর অংশের দিকে পৌঁছে গেছে।
কিন্তু পদার্থের অণু, পরমাণু কি আয়নের কোনো সরণ হয়নি। এই পদ্ধতিকে আমরা বলি পরিবহন পদ্ধতি। এই পদ্ধতি একমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যায়, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালনের ক্ষেত্রে দেখা যায়। তরল কিংবা গ্যাসের ক্ষেত্রে হবে না, কারণ তরল এবং গ্যাসের অণুগুলো ছোটাছুটি করে এক জায়গায় বসে থাকে না। তো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, কোন পদ্ধতিতে তাপের প্রবাহের সময় অণুর সরণ হয় না? আমরা বলবো পরিবহন পদ্ধতিতে। আমরা এগিয়ে যাই, পরের স্লাইডে কি আছে দেখি। এই যে দেখো, এখানে আমরা আলোচনা করব তাপের সুপরিবাহী পদার্থ এবং কুপরিবাহী পদার্থ কাদের বলে। তাপের সুপরিবাহী পদার্থ বলা হয় যাদের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সহজে সঞ্চালিত হয়। একটা কথা লক্ষ্য করো, আমি অন্য কোনো পদ্ধতির কথা বলিনি, পরিবহন পদ্ধতির কথা বলেছি, পরিচলন কিংবা বিকিরণের কথা বলছি না। তো যেসব পদার্থের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সহজে সঞ্চালিত হয় কিংবা প্রবাহিত হয় তাদেরকে তাপের সুপরিবাহী পদার্থ বলি আমরা। উদাহরণ হচ্ছে তামা, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। সাধারণত ধাতব বস্তু হয়, কিন্তু কাঠ, প্লাস্টিক, উল, তুলো এদের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপের সঞ্চালন হয় না, খুব একটা হয় না। এগুলোকে আমরা তাপের কুপরিবাহী পদার্থ বলি। পরিবহন পদ্ধতিতে হয় না তাপের সঞ্চালন, সেই জন্য পরিবাহী পদার্থ বলি, সহজে হয় না। তো বাড়িতে গ্যাসের উনুন জ্বালিয়ে যদি সাঁড়াশির এক প্রান্ত আগুনে ধরো এবং অন্য প্রান্ত হাতে ধরো, কিছুক্ষণ পরে দেখবে, সময় লাগবে, কিছুক্ষণ পরে দেখবে অন্য প্রান্ত ধরে রাখতে পারছো না, গরম হয়ে গেছে, কারণ তাপশক্তি এই যে পৌঁছে গেছে। কিন্তু পদার্থের অণুগুলোর কিন্তু সরণ হয়নি। যদি হতো তাহলে গলে যেত সাঁড়াশি। কিংবা আগের উদাহরণেও যদি এই পদার্থের অণুগুলো সরে সরে যেত তাহলে এই জায়গাটা গলে যেত। ঠিক আছে। পেন্সিল কাঠ দিয়েই তৈরি। পেন্সিলে এক প্রান্ত যদি আগুনে ধরো এবং অন্য প্রান্ত, মানে কাঠের অংশটা, এটা তো গ্রাফাইট, আমরা শীষ বলি, তো এই অংশটা না, কাঠের অংশটা যদি অন্য প্রান্তে হাত দিয়ে ধরে রাখো, দেখবে এই যেটা আগুনে ধরে রেখেছো সেটা পুড়ে যাবে, কিন্তু কাঠের অংশ একটু দূরে তুমি হাত দিয়ে ধরে রেখেছো, দেখবে হাতে লাগছে না তাপ। দেশলাই খাঁটির ক্ষেত্রেও তোমরা জানো, দেশলাই যদি আগুন জ্বালানো হয়, অন্য প্রান্ততে আমরা হাত দিয়ে ধরে রাখি, সেটা কাঠের তৈরি হয়, দেখবে এক প্রান্তে আগুন জ্বলছে, অন্য প্রান্তে কিন্তু আমরা তাপশক্তি পাচ্ছি না। আচ্ছা, তোমাদের প্রায় সবার বাড়িতে প্রেশার কুকার রয়েছে, তোমরা জানো। 3টে সিটি দিলে আমরা খাবার নামিয়ে নিই, ভাত কিংবা মাংস। তো যখন খাবার নামাও উনুন থেকে, মানে প্রেশার কুকার নামাও, প্রেশার কুকার প্রচণ্ড গরম থাকে, কিন্তু আমরা হাতল ধরে নামাই, হাতে কিন্তু গরম লাগে না, তাপ লাগে না, কারণ এই হাতলটা খুব ভালো কোয়ালিটির কুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি হয়, ফলে গরম হয় না, হাতে তাপ লাগে না। আর এখানে একটা দেখতে পাচ্ছি ফুটনোট দেওয়া আছে, যে বাতাস মানে গ্যাসীয় পদার্থ, তরল, উদাহরণ দিয়েছি জল, যে কোনো তরলের ক্ষেত্রে হতে পারে, যে কোনো তরল হতে পারে, জল কিংবা তেল, এরা সব তরল পদার্থ। এদের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপের সঞ্চালন হয় না। কেন হয় না? এটা আমি আগে বলেছি, কারণ এই যে অণুগুলো রয়েছে কঠিন পদার্থের ক্ষেত্রে এক জায়গায় বসে থাকে, ওদের নির্দিষ্ট জায়গায় বসে থাকে, বড়জোর কম্পিত হয়ে জায়গা ছেড়ে বেরিয়ে যায় না। কিন্তু তরল পদার্থের কিংবা গ্যাসীয় পদার্থের অণুরা ছুটে ছুটে বেড়ায়, এটা ওই পদার্থের মধ্যে এক জায়গায় বসে থাকে না। তুমি যদি এক ফোঁটা ধরো শরবত করছো, এমন একটা শরবত যেটা রঙিন হয়, বিভিন্ন কালারের তো শরবত পাওয়া যায়, হ্যাঁ, কিংবা ধরো দুধ তরল পদার্থ জানো, এক ফোঁটা যদি দিয়ে দাও জলের কোনো অংশে, সেটা কিন্তু সমগ্র জলের মধ্যে ছড়িয়ে পড়বে। আমরা কলেট কণা বলি দুধের কণাকে। তো এক জায়গায় কিন্তু বসে থাকে না,
ওই পদার্থের যে আয়তনের মধ্যে সব জায়গায় অণুগুলো ছুটে বেড়ায়। এবং বাতাসের ক্ষেত্রে উদাহরণ দিয়েছি, এক জায়গায় যদি ধূপকাঠি জ্বালাও, কোনো এক জায়গায় ধূপকাঠি যদি জ্বালাও ঘরের কোনো অংশে, সমগ্র ঘরে ছড়িয়ে পড়ে ধূপের অণুগুলো, সেই জন্য সমগ্র অংশে আমরা ধূপের সুগন্ধটা পাই। তো গ্যাসীয় পদার্থ কিংবা তরল পদার্থের ক্ষেত্রে পরিবহন পদ্ধতিতে তাপের প্রবাহ হয় না, কিন্তু তাপের তো সঞ্চালন ঘটে। আমরা জানি বাতাসও গরম হয়, জলও গরম হয়, তো তাদের ক্ষেত্রে পরিচলন পদ্ধতিতে তাপের সঞ্চালন হয়। তো কীভাবে হয় সেটা পরের স্লাইডে দেখছি। এই যে এটা হচ্ছে পরিচলন পদ্ধতি। আমি কাঁচের পাত্রে জল নিয়ে জল গরম করছি। তোমরা দেখেছো বাড়িতে জল ফোটানো হয় অ্যালুমিনিয়ামের পাত্রে নিয়ে, কিংবা দুধ গরম করা হয়। তো এই যে উনুন জ্বালিয়ে আমি কাঁচের পাত্রটা বসিয়ে দিয়েছি জল সমেত। এই জলের এই অংশটা, যে নিচের অংশটা যেখানে তাপ দিচ্ছি, এই অংশের জলটা গরম হয়ে আয়তনে বেড়ে যায়। তোমরা আগের ভিডিওটা দেখেছো, আমি বলেছিলাম কোনো জিনিস যদি আয়তনে বেড়ে যায় তার ঘনত্ব কমে যায়। ওপরের অংশটা ঠান্ডা, ঘনত্ব বেশি, ওর আয়তনটা পরিবর্তন হয়নি, ঘনত্ব বেশি। তো অভিকর্ষের কারণে হয় কি, কম ঘনত্বের অংশ ওপরের দিকে উঠে যায়, আর এই যে উপরের যে ঠান্ডা জল, মানে তুলনামূলকভাবে কম গরম যে জল, সেটা নিচের দিকে নেমে আসে। তাহলে এইখানে যে জলের অণুগুলো ছিল তারা নিজেরাই গরম হয়ে তাপশক্তি ওপরের দিকে নিয়ে গেছে, নিচ থেকে ওপরের দিকে অণুরা নিজেরাই বয়ে নিয়ে গেছে। এটা গরম অংশ মানে উষ্ণতর অংশ, সেখান থেকে এই জায়গাটা ঠান্ডা ছিল মানে শীতলতর অংশ। তো উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে তাপশক্তি অণুরা নিজেরাই বয়ে নিয়ে যায়, অণুরা। এই পদ্ধতিকে আমরা বলি পরিচলন পদ্ধতি। তো তাহলে জলের অণু গরম হয়ে, মানে জলের যে একটা অংশ গরম হয়ে উপরের দিকে উঠছে, এবং যে কারণ ঘনত্ব কমে যাচ্ছে, আর ঠান্ডা অংশ যেটা উপরের দিকে রয়েছে ঘনত্ব বেশি হওয়ার কারণে যে নিচের দিকে নেমে আসছে। তো যারা নিচের দিকে নেমে এলো তারা আবার গরম হয়ে উপর দিকে উঠছে। তো এই প্রসেসটা চলতে থাকে, রিপিট হতে থাকে, ফলে সমগ্র জলটা গরম হয়ে যায়। তো এই যে হালকা হয়ে একটা অংশ গরম হয়ে হালকা হচ্ছে এবং উপর দিকে উঠছে, এটা অভিকর্ষ না থাকলে, অভিকর্ষ বল না থাকলে হবে না, ফলে অভিকর্ষহীন স্থানে পরিচলন হয় না। আর এই যে পরিচলন হয় নিচ থেকে ওপরের দিকে, পাশাপাশিভাবে হয় না। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কোন পদ্ধতিতে তাপের প্রবাহের সময় অনুসরণ হয়। আমরা তো দেখতেই পাচ্ছি পদার্থের অণুরা নিজেরাই তাপশক্তি বয়ে নিয়ে যাচ্ছে, সেটা পরিচলন পদ্ধতিতে, ফলে পদার্থের অনুসরণ হয় পরিচলন পদ্ধতিতে। আর একটা প্রশ্ন আসতে পারে, অভিকর্ষণীয় স্থানে কি পরিচলন হবে? হবে না, বুঝতেই পারছ। আর পরিচলন কি পাশাপাশি হয়? হয় না, পরিচলন হয় নিচ থেকে ওপরের দিকে। এর পরের অংশটা হচ্ছে বিকিরণ। তো বিকিরণ পদ্ধতিতে পদার্থ থাক বা না থাক, মানে তাপ তো উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলের দিকে ছড়িয়ে যায় সাধারণত। তো মাঝখানে পদার্থ থাক বা না থাক, বিকিরণ পদ্ধতিতে যখন তাপ সঞ্চালিত হয়, মাধ্যমকে কিংবা পদার্থকে ব্যবহৃত হয় না। তো সেটা কীরকম, একটু উদাহরণ দিচ্ছি। ধরো তোমরা যে স্টুডেন্টরা, ছাত্ররা সব কিংবা ছাত্রছাত্রীরা সব বেঞ্চিতে পরপর বসে রয়েছে, ঠিক আছে? ধরো 10টা বেঞ্চ রয়েছে স্কুলে, তোমরা সব 10টা বেঞ্চিতে একজন একজন করে কিংবা দুজন দুজন করে বসে রয়েছো, মানে নিজেদের জায়গায় বসে রয়েছো, নিজেদের জায়গা ছেড়ে তোমরা যাচ্ছ না। একটা বই ফার্স্ট বেঞ্চ থেকে
সেকেন্ড বেঞ্চে দিয়ে দেওয়া হলো। সেকেন্ড বেঞ্চে যারা পিছনে রয়েছে তাকে দিয়ে দেওয়া হলো। সেকেন্ড বেঞ্চের যে ছাত্র কিংবা ছাত্রী সে তার পরের বেঞ্চের ছাত্র কিংবা বন্ধুকে দিয়ে দিল, ঠিক আছে। থার্ড বেঞ্চের যে ছাত্রটা বই পেল সে তার পেছনের জনকে, মানে চতুর্থ বেঞ্চে তাকে দিয়ে দিল। এইভাবে ফার্স্ট বেঞ্চ থেকে বইটা দেখো লাস্ট বেঞ্চে পৌঁছে গেল। কিন্তু তোমরা ছাত্রীরা সবাই কিন্তু নিজেদের জায়গায় বসে রয়েছে, নিজেদের জায়গা ছেড়ে তোমরা যাওনি, কিন্তু বইটা ফার্স্ট বেঞ্চ থেকে একেবারে লাস্ট বেঞ্চে পৌঁছে গেছে। তোমরা কিন্তু তোমরা ধরে নাও নিজের তোমরা কিন্তু নিজেদের জায়গা ছেড়ে যাওনি। এটাকে তুমি পরিবহন পদ্ধতির সঙ্গে তুলনা করতে পারো, ঠিক আছে। এবার ধরো ফার্স্ট বেঞ্চের যে ছাত্রটা সে নিজে বই নিয়ে গেল লাস্ট বেঞ্চে, তার বন্ধুকে দিল। দেখো সে ছাত্রটা নিজেই বই নিয়ে গেছে লাস্ট বেঞ্চে তার বন্ধুর কাছে এবং তার বন্ধুকে দিল। তো নিজেই বই নিয়ে গেছে। এই ঘটনাকে তোমরা তুলনা করতে পারো পরিচালন পদ্ধতির সঙ্গে। তোমরা আরেকভাবে বই দিতে পারো লাস্ট বেঞ্চে। ধরো ফার্স্ট বেঞ্চে যে ছাত্রটি রয়েছে সে তার বন্ধু যে বসে রয়েছে লাস্ট বেঞ্চে তাকে বই দেবে, বইটাকে ছুঁড়ে দিল ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চে, এবং লাস্ট বেঞ্চে তার যে বন্ধু বসে রয়েছে সে বইটাকে ক্যাচ করে ধরে নিল। দেখো মাঝখানে যারা বসে রয়েছে তোমরা তাদের কাউকে ব্যবহার করা হয়নি, জাস্ট বইটা ছুঁড়ে দেওয়া হলো ফার্স্ট বেঞ্চ থেকে এবং লাস্ট বেঞ্চের বন্ধুটি বইটা নিয়ে নিল। এই ক্ষেত্রে কিন্তু মাধ্যম ব্যবহৃত হয়নি কিংবা যারা বসে রয়েছে বেঞ্চে ব্যবহৃত হয়নি। এই ঘটনাকে আমরা বিকিরণের সঙ্গে তুলনা করতে পারি। তো বিকিরণ পদ্ধতিতে তাপশক্তি তরঙ্গের আকারে প্রবাহিত হয়, মাধ্যম ব্যবহৃত হয় না। ধরো কাঠ জ্বালানো হলো, তোমরা জানো শীতকালে আমরা কাঠ জ্বালিয়ে হাতে তাপ নিই। এখানে যে বাতাসের অণু রয়েছে তারা ওপরের দিকে গরম হয়ে উঠে যায়। তোমরা যদি ওপরের দিকে হাত দাও দেখবে হাত প্রচণ্ড গরম লাগছে, হাত পুড়ে যাবে প্রায়। কিন্তু আমরা যে পাশে হাত দিলে পাশে কিন্তু তাপ আমরা পাই। তো পাশাপাশি কীভাবে সঞ্চালিত হলো, ওপরের দিকে যেটা তাপশক্তি সঞ্চালিত হলো সেটাকে বলি আমরা পরিচলন পদ্ধতি, নিচ থেকে ওপরের দিকে, কারণ বাতাসের অণুরা নিজেরাই বয়ে নিয়ে যাচ্ছে। তো পাশাপাশি তো পরিচলন হয় না, তাহলে পাশাপাশি আমরা তাপশক্তিটা পাই কী করে? এখানে তুমি বলে বাতাসের অণু রয়েছে তারা নিয়ে গেছে, বাতাসের অণুর মাধ্যমে তো পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় না, কারণ বাতাসের অণুরা ছোটাছুটি করে, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হবে না বাতাসের মধ্য দিয়ে। তাহলে এখান থেকে যে তাপ সঞ্চালিত হয়েছে যে হাতে, সেটা বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়েছে তরঙ্গের আকারে। এখানে বাতাসের মাধ্যমকে ব্যবহার করা হয়নি। তো যে পদ্ধতিতে তাপ মাধ্যমকে ব্যবহার না করে উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলে প্রবাহিত হয়, কোনো মাধ্যমকে ব্যবহার না করে, তাকে আমরা বিকিরণ পদ্ধতি বলি। যে প্রক্রিয়ায় তাপ উষ্ণ বস্তু থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এই প্রক্রিয়ায় তাকে আমরা বিকিরণ পদ্ধতি বলি। তোমরা জানো দুপুরবেলায়, মানে গ্রীষ্মকালে দুপুরবেলায় রোদে বেশিক্ষণ থাকা যায় না, প্রচণ্ড গরম হয়। তো সূর্য থেকে তাপ এবং আলো যে আসছে, আমরা তাপের কথাই বলি, প্রচণ্ড যে তাপ শক্তিটা আসছে কীভাবে আসছে? সূর্য এবং পৃথিবীর মাঝখানে তো কোনো মাধ্যম নেই, তাহলে কীভাবে আসছে? পরিবহন পদ্ধতিতে আসছে না, পরিচালন পদ্ধতিতেও সম্ভব নয়, কারণ মাঝখানে কোনো মাধ্যম নেই, বেশিরভাগ স্থান ফাঁকা, বেশিরভাগ স্থান কোনো মাধ্যম নেই, কোনো মেটেরিয়াল নেই। তো তাপশক্তি আসছে কী করে? বিকিরণ পদ্ধতিতে আসে, কারণ বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, কোন পদ্ধতিতে তাপের প্রবাহের সময় কোনো মাধ্যমের প্রয়োজন হয় না? আমরা বলবো বিকিরণ পদ্ধতি। তো এখানে একটা ছবি আছে, দেখো এই যে তিনটে পদ্ধতি একসঙ্গে দেওয়া হয়েছে, এটা গুগল থেকে নিয়েছি। দেখো আগুন জ্বালানো হয়েছে, ওপর দিকে হাত দিয়ে তাপ নিচ্ছে, এদিক দিয়ে প্রচণ্ড গরম হয়, কিন্তু যে বাতাসের অণু এরা গরম হয়ে তাপশক্তি বয়ে নিয়ে যাচ্ছে, এটা পরিচলন পদ্ধতি, ইংরেজিতে বলা হয় কনভেকশন, মানে পরিচলন পদ্ধতি। এখানে একটা লোহার রড এখানে আগুনে ধরা হয়েছে এবং অন্য প্রান্তে হাতে ধরা হয়েছে। তাপশক্তি এই গরম অংশ থেকে কম গরমের অংশের দিকে পৌঁছে যাবে
কিন্তু পদার্থের অণু, এই যে রডে যে অণু রয়েছে, এটা নিজেদের জায়গায় বসে থাকবে, অণুগুলো কিন্তু জায়গা ছেড়ে বেরিয়ে যাবে না, কিন্তু তাপ শক্তি এক জায়গা থেকে কোনো জায়গায় পৌঁছে যাবে। এটাকে বলি আমরা পরিবহন পদ্ধতি। আর এই যে পাশে আমি হাত দিলাম, আচ্ছা, পরিবহন পদ্ধতি ইংরেজিতে বলে কন্ডাকশন মেথড। আর এই আগুনের পাশে হাত দিয়ে আমি তাপ পাচ্ছি, এটা না পরিবহন না পরিচালন, এটা বিকিরণ, এখানে মাধ্যম ব্যবহৃত হচ্ছে না, রেডিয়েশন, বিকিরণ পদ্ধতি। তো এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, আগের স্লাইডগুলোতে যা প্রশ্ন দিয়েছি সেগুলো এখানে সব একসঙ্গে দিয়েছি। তো শীতের পোশাক কেন উলের তৈরি হয়? বলেছিলাম উল কুপরিবাহী পদার্থ, এবং উলের ফাঁকে ফাঁকে বাতাস আটকে থাকে, এবং বাতাসও কুপরিবাহী পদার্থ। ফলে হয় কি, আমাদের শরীরের যে তাপ সেটা পরিবহন পদ্ধতিতে বাইরে যেতে পারে না, ফলে শরীর গরম থাকে। কারণ শীতকালে তো শরীর গরম রাখার প্রয়োজন, সেই জন্য শীতের পোশাক উলের তৈরি হয়। আর তরলের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপের প্রবাহ হবে কি? নিশ্চয় হবে না, কারণ তরলের অণুরা ছোটাছুটি করে, তরলের অণুগুলো এক জায়গায় বসে থাকে না, এটা মিথ্যা হবে। আর এই প্রশ্নগুলো আলোচনা হয়ে গেছে। তাহলে আমরা তাপ সঞ্চালনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানলাম। যেখানে তাপ সঞ্চালনের প্রয়োজন তাহলে সেরকম ব্যবস্থা করা হবে, আর যেখানে তাপ সঞ্চালন বন্ধ করা প্রয়োজন সেখানে সুবিধাজনকভাবে ব্যবস্থা করা হবে যাতে তাপের সঞ্চালন না হয়। সেরকম একটা ব্যবহারিক প্রয়োগ হলো ফ্লাস্ক। আমরা সবাই এই ফ্লাস্ক সম্পর্কে জানি। এই ফ্লাস্কে তোমরা যদি চা রাখো কিংবা গরম জল রাখো, গরম চা গরম জল অনেকক্ষণ গরম থাকে। তো এই যে গরম জল ঢাললাম কিংবা গরম চা ঢাললাম, এটা যাতে গরম থাকে এবং এটা থেকে যাতে তাপ বেরিয়ে না যায় তার ব্যবস্থা করতে হবে। তার জন্য কি করতে হবে? পরিবহন, পরিচালন এবং বিকিরণ, এই তিনটে পদ্ধতিতে তাপের সঞ্চালন বন্ধ করতে হবে। দেখি, এটা তো ধাতব আবরণ, তার ভেতরে কি থাকে? এটা এই ছিপিটা তাপের কুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি, খুব ভালো মানের কুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। আর এটা কাঁচের টিউব, দেখতে পাচ্ছ ভেতরে যেটা দেখতে পাচ্ছ, এটা কাঁচের টিউব। এই ভেতরের অংশটা ফাঁকা, এখানে প্রায় বায়ু শূন্য করা থাকে, প্রায় পুরোপুরি না, প্রায় বায়ু শূন্য করা থাকে। ফলে কী হচ্ছে? পরিচালন বন্ধ হয়ে গেল, পদার্থ যদি না থাকে পরিচালন হবে না। পরিবহন পদ্ধতিতেও তাপ সঞ্চালনে কোনো সহায়তা হবে না এখানে। আর এই যে ধাতব আবরণ আর যে টিউবের এই মাঝখানের অংশটা কুপরিবাহী পদার্থ থাকে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানটায় পদার্থ নেই আর এখানটায় কুপরিবাহী পদার্থ। এখানে পরিচালন বন্ধ হলো, পরিবহন বন্ধ হলো, আর এখানে কুপরিবাহী পদার্থের জন্য পরিবহন বন্ধ। এরপর হচ্ছে বিকিরণ বন্ধ করতে হবে। তার জন্য হয় কি, এই যে কাঁচের এই যে ভেতরের যে লেয়ার, এখানে একটা চকচকে পদার্থের আবরণ দেওয়া হয় ভেতরের লেয়ারে, এইদিকেও ভেতরের দিকে চকচকে পদার্থের একটা আবরণ দেওয়া হয়। এটা কেন দেওয়া হয়? তাপ্ত বিকিরণ পদ্ধতিতে তরঙ্গের আকারে সঞ্চালিত হয়। তোমরা জানো আলো তরঙ্গ, এবং চকচকে জিনিস আলোকে বেশি প্রতিফলিত করে, ঠিক তেমনি চকচকে জিনিস তাপকেও প্রতিফলিত করবে, তাপ তরঙ্গকে। এই যে গরম চা থেকে যখন তাপ বেরিয়ে যেতে চাইছে, সেটা প্রতিফলিত হয়ে আবার ভেতরে চায়ে ফিরে আসছে। দেখো, যখন বেরিয়ে যেতে চাইছে তোমার বিকিরণ পদ্ধতিতে, সেটা আবার ভেতরে প্রতিফলিত হয়ে ফিরে আসছে। ফলে গরম চা গরম থাকছে, গরম জল গরম থাকবে। এই ব্যবস্থা ফ্লাস্কে করা হয়। তিনটে পদ্ধতি বন্ধ করা হয়, এটা একটা ব্যবহারিক প্রয়োগ। তোমরা সকলেই কম বেশি ফ্লাস্ক ইউজ করেছো, ব্যবহার করেছো। ঠিক আছে, আজকে এইটুকুই থাক। পরের কোনো টপিক নিয়ে আবার নতুন ভিডিও তৈরি করব।